একজন স্কুল শিক্ষক যিনি কিনা তার ছাত্রছাত্রীদেরকে গণিত শিক্ষা দিতেন। ভাগ্য এতটাই সহায় ছিল এখান থেকে নিজেকে আরবপতিদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে পরিণত করেন, আর এখান থেকে নিজেকে একজন মাল্টি বিলিয়নারে পরিণত করেন। আর সেই ব্যক্তিটির নাম হচ্ছে জেফ্রি অ্যাপস্টিন। আর এই পদ ধরে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন এবং বিশ্বের বড় বড় বাঘা বাঘা বিজনেসম্যান তার বন্ধুতে পরিণত হন। 1998 সালে জেফ্রি অ্যাপস্টিন $8 মিলিয়ন দিয়ে একটি আইসল্যান্ড ক্রয় করেন। 75 একরের এই আইসল্যান্ডের নাম লিটল সেন্ট জেমস। আকাশ থেকে দেখলে এই আইসল্যান্ডের চারপাশে বিচ, চারিদিকে সবুজ গাছপালা, তার মাঝে লাক্সারি বাংলো, চারিদিকে গেস্ট হাউস, দুটি বড় সুইমিং পুল এবং এখানে একটি হেলিপ্যাড রয়েছে। দেখতে অপরূপ সৌন্দর্য লীলাভূমি হলেও এর পিছনে রয়েছে ভয়ঙ্কর রিয়ালিটি। এখানে কম বেশি মেয়েদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে সেখানে বড় বড় বিজনেসম্যানদের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর তথ্য উঠে আসে জেফ্রি এপস্টিন নামক ফাইলের মধ্যে। This is me. This was me. This is me when I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. আর আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব এপস্টিন ফাইল আর সেই লিটল আইসল্যান্ডের ভয়ঙ্কর গোপনীয়তা। 2005 সালে ফ্লোরিডার পাম বিচ এলাকায় একটি 14 বছরের শিশু তার মা এবং বাবাকে সাথে নিয়ে লোকাল পুলিশ স্টেশনের কাছে একটি কমপ্লেন দায়ের করে। এই একটি কমপ্লেন গোটা বিশ্বের কাছে জেফ্রি এপস্টিন নামক এক নরপশুর পৈশাচিক আচরণ তুলে ধরে। তার জবানবন্দিতে উঠে আসে একজন ধনাঢ্য ব্যক্তি তার এক সহপাঠীকে মাসাজের কথা বলে একটি দ্বীপের মধ্যে নিয়ে যান, যার জন্য তাকে $300 থেকে $400 দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে সেই মেয়েটি যা দেখে তা ছিল সম্পূর্ণ ভিন্ন। আর এই ধনাঢ্য ব্যক্তিটির নাম হচ্ছে জেফ্রি এপস্টিন। জেফ্রি এপস্টিন সেই মেয়েটির সামনে একটি টাওয়ালি পরে আসেন, তারপর সেই মেয়েটিকে কাপড় খোলার জন্য বলেন। পরবর্তীতে এই সূত্র ধরে পুলিশ যখন প্রথম ভিকটিমকে জিজ্ঞেস করছে তুমি কি এমন কাউকে চিনো যে জেফ্রি এপস্টিনের বাসায় তোমাকে নিয়ে গেছে, তখন সেই প্রথম ভিকটিম আরো দুজন ভিকটিমের নাম বলে। এই আরো দুই ভিকটিম আরো 4 জন ভিকটিমের নাম সামনে নিয়ে আসে। এভাবে প্রতি একজন ভিকটিম আরো 2 জন ভিকটিমের নাম সামনে নিয়ে আসছে। এভাবে প্রতি একজন ভিকটিমে 2 জন, 2 জনে 4 জন, 4 জনে 8 জন, এভাবে একটি চেইন তৈরি হয়েছিল। বিষয়টি মূলত এরকম, একজন মেয়ে যখন জেফ্রি এপস্টিনের কাছে অন্য একটি মেয়েকে পাঠায় তার জন্য তারা কিছু বোনাস পায়। বোনাস হিসাবে $300 থেকে $400 তাদেরকে দেওয়া হয়, যার জন্য মূলত এইসব মেয়েরা অর্থের জন্য তাদের সহপাঠীদের সাথে জেফ্রি এপস্টিনকে পরিচয় করিয়ে দেন এবং তার কাছে মাসাজের কথা বলে ঠিক একই গল্প শুনিয়ে তার কাছে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে প্রতিটি মেয়ে যা এক্সপিরিয়েন্স করেছেন তা ছিল সম্পূর্ণ ভিন্ন। যেসব মেয়েরা জেফ্রি এপস্টিনের ভিকটিম হয়েছিল তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মা এবং বাবা নেই, যার জন্য অর্থের জন্য তারা জেফ্রি এপস্টিনের কথা মতো কাজ করেছিল। এবং এইসব মেয়েদের বয়স ছিল 13 থেকে 16 বছরের মধ্যে। পুলিশ এখানে রীতিমতো অবাক হয়ে গেছিল জেফ্রি এপস্টিনের কুকর্ম দেখে। এফবিআই মামলা নিয়ে তদন্ত নামে, যার নাম দেওয়া হয় অপারেশন লিপিয়ার। জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল সেক্স ট্রাফিকিং মামলা খোলা হয়। নিউ ইয়র্ক, ফ্লোরিডা, নিউ মেক্সিকো সব জায়গা থেকে ভিকটিমদের জবানবন্দি নেওয়া হয়। পরবর্তী জেফ্রি এপস্টিনকে অ্যারেস্ট করা হয়। এত মামলা যার বিরুদ্ধে, যার সত্য এবং প্রমাণিত, যাকে কিনা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন জেল দেওয়ার কথা, সেখানে একটি গোপন ডিল করা হয়। যেখানে আমেরিকার ল অনুযায়ী যদি কোনো ধরনের ডিল হয় তাহলে ভিকটিমকে জানাতে হবে। সেক্ষেত্রে এখানে যে ডিলটি হয়েছে তা ভিকটিমকে জানানো হয়নি, তা রাখা হয় সম্পূর্ণ গোপন। 30 জুন 2008 সাল ডিল অনুযায়ী তাকে কোর্টে তোলা হয় এবং তার বিরুদ্ধে 2টি চার্জশিট আদালতের কাছে দাখিল করা হয় এবং এই 2টি চার্জশিট তিনি স্বীকার করেন, যার জন্য তাকে 18 মাসের জেল দেওয়া হয়। এই জেল শুধুমাত্র নামমাত্র ছিল। সেখানে তিনি ইচ্ছা স্বাধীন মতো যেতেন এবং ইচ্ছা স্বাধীন মতো সেখান থেকে বাইর হতেন। শুধু এখানেই শেষ নয়, ঘোষিত সেই 18 মাসের সাজা শেষ হওয়ার 5 মাস পূর্বেই জুলাই 2009 সালে তিনি জেল থেকে মুক্ত হন। আর তা সম্ভব হয়েছে এই গোপন ডিলের জন্য। আর মজার ব্যাপার হচ্ছে এই গোপন ডিলের পিছনে সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছেন তিনি হচ্ছেন আলেকজান্ডার কোস্তা। পরবর্তীতে এপস্টিনের পুরনো বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সেক্রেটারি অফ লেবার নিযুক্ত হন। অর্থাৎ টুইস্ট এখানে কি সম্পূর্ণ কিন্তু পরিষ্কার। অর্থাৎ এই নরপশুর পিছনে কার হাত রয়েছে কিছুটা হয়তো অনুধাবন করতে পারছেন। ভিডিওর সামনে তা আরো পরিষ্কার হবে। এই ইস্যুটি এখানে একটি বিরতি নেই, যেহেতু এখানে অপরাধী মুক্ত। কিন্তু এখানে একজন আমেরিকান ইনভেস্টিগেটর জার্নালিস্ট জুলি নাইট ব্রাউন তিনি এখানে গিভ দেননি। তিনি এই কেসকে অনুসরণ করে তার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। নভেম্বর 2018 সালে জুলি একটি রিপোর্ট নিয়ে আসেন, যা দেখে সাধারণ মানুষের মধ্যে খুব আরো বেড়ে যায়। শুধু অপরাধ নয়, কিভাবে এপস্টিনকে আমেরিকান সিস্টেম রক্ষা করেছে তা তিনি তার রিপোর্টের মধ্যে তুলে আনেন, যা সাধারণ মানুষের মধ্যে খুব আরো বাড়িয়ে দেয়। জুলি 80-র বেশি ভিকটিম আইডেন্টিফাই করেন, যার মধ্যে 8 জনের ইন্টারভিউ নেন এবং এগুলো ডকুমেন্ট করেন। জুলির নাম দেন পারভার্সন অফ জাস্টিস, যাকে বাংলায় বলা হয় ন্যায় বিচারের বিকৃতি। জুলাই 2019 এপস্টিনকে আবার আটক করা হয়। এখানে অপরাধ গুরুতর, 45 সাল পর্যন্ত সাজা হতে পারে। কিন্তু এখানে আসে আসল টুইস্ট। 10 আগস্ট 2019 এপস্টিন জেলে মৃত্যু পাওয়া যায়। বলা হয় সে বেডশিট দিয়ে আত্মহত্যা করেছে। রহস্যময় তথ্য হচ্ছে এই রাতে জেলে ক্যামেরা কাজ করছিল না, যার জন্য এটাকে কেউ আত্মহত্যা মেনে নিতে পারছিল না। এটি একটি পরিকল্পিত হত্যা বলে অনেকে ধারণা করছিল। Jeffrey Epstein. Epstein was found dead in his jail cell in New York on Saturday. এখানে আবার ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেন এপস্টিন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করানো হয়েছে। আর এই হত্যা করেছেন বিল ক্লিন্টন। নিজের তথ্য গোপন রাখার জন্য জেফ্রি এপস্টিনকে তিনি হত্যা করিয়েছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে একটি স্লোগান সেই সময় পপুলার হয়ে গিয়েছিল, এপস্টিন ডিডন্ট কিল হিমসেলফ। 2024 সালে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে ডোনাল্ড ট্রাম্প এটিকে ইস্যু করে বক্তব্য দেন এবং বলেন আমি যদি নির্বাচিত হই তাহলে এপস্টিন ফাইল জনগণের সামনে নিয়ে আসবো। জানুয়ারি 2025 ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। জুলাই 2025 ট্রাম্প সরকারের জাস্টিস ডিপার্টমেন্ট অ্যানাউন্স করে এপস্টিন কাইন্ডলি ডাজন্ট এক্সিস্ট, অর্থাৎ
অর্থাৎ যে ইস্যুকে কেন্দ্র করে তিনি প্রেসিডেন্ট হলেন, ক্ষমতায় আসার পর তিনি সেই ইস্যুকে রূপকথার গল্প বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখানে ট্রাম্প সরকারের বা ট্রাম্পের ভিন্ন চেহারা দেখতে পাওয়া যায়। তিনি এপস্টিন ইস্যুকে একটি বোরিং ইস্যু বলে আখ্যা দিচ্ছেন। It's pretty boring stuff. Democrat hoax that never ends. ঠিক তখন ইলন মাস্ক টুইট করে বসেন, এপস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। যদিও পরবর্তীতে এই টুইট ডিলিট করে দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষ যা বুঝার তা একদম পরিষ্কার। পরবর্তী বিভিন্ন মাধ্যমে উঠে আসে ট্রাম্পের সাথে এপস্টিনের পুরনো বন্ধুত্ব। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে ট্রাম্প এবং এপস্টিনের 20 বছরের বন্ধুত্ব রয়েছে। 1980 সালে তাদের বন্ধুত্ব হয় এবং 1990 সালে এই বন্ধুত্ব অনেক গভীরে চলে যায়, যার জন্য একজন আরেকজনের বাসভবনে, অফিসের, ক্যাসিনোতে একসাথে তাদের দেখা যায়। জেফরি এপস্টিন একজন কর্মচারী তথ্য মতে ডোনাল্ড ট্রাম্প এবং এপস্টিন প্রতি সপ্তাহে 3 বারের বেশি ফোন কলে কথা বলতেন। অনেক সময় স্পিকারে তিনি কথা বলতেন, যা এই কর্মচারী স্পষ্ট শুনতে পারতেন। ডোনাল্ড ট্রাম্প অনেক সময় এপস্টিনের কাছে এই আলেকজান্ডার কোস্তা বিভিন্ন নারীর সাথে কিভাবে রাত কাটিয়েছেন তা নিয়ে আলোচনা করতেন। মডেল স্টেসি উইলিয়ামের মতে ট্রাম্পের কাছে মেয়েরা হচ্ছে ট্রফির মতো। 1993 সালে যখন তিনি এপস্টিনকে ডেট করছিলেন, তখন তিনি এপস্টিনের সাথে ট্রাম্প টাওয়ারে গিয়েছিলেন। ট্রাম্প তখন তাকে বাজেভাবে হাত দেওয়ার চেষ্টা করছিলেন, তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিলেন। জেফরি এপস্টিন সবকিছু দেখছিলেন, কিন্তু তিনি কোনো কিছু বলেন নাই, তিনি বরং এনজয় করছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রায় জেফরি এপস্টিনের প্রাইভেট জেটে উঠতেন, যেখানে জেফরি এপস্টিন যুবতী মেয়েদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করত। ডোনাল্ড ট্রাম্প জেফরি এপস্টিন সম্পর্কে 2002 সালে বলেন, হি ইজ এ লট অফ ফান টু বি উইথ, হি ইভেন সেড হি লাইকস বিউটিফুল ওমেন এজ মাচ এজ আই ডু এন্ড মেনি অফ দেম আর অন দ্য ইয়াঙ্গার সাইড। অর্থাৎ এখান থেকে এটি পরিষ্কার, ট্রাম্প খুব ভালো করে জানতেন জেফরি এপস্টিন কম বয়সী মেয়েদের প্রতি খুবই দুর্বল ছিল। সাধারণ জনগণের চাপে 2025 সালে ইউএস কংগ্রেসে বিল পাস করা হয়, যেখানে বলা হয় তাকে জাস্টিস ডিপার্টমেন্ট 30 দিনের মধ্যে এপস্টিন ফাইল সবার সামনে নিয়ে আসতে হবে। মজাদার ব্যাপার হচ্ছে, পার্লামেন্টে যখন এ নিয়ে ভোটাভুটি করা হয়, তখন রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক নেতৃবৃন্দরা নির্দ্বিধায় ভোট দেন এই বিল পাস করানোর জন্য। পার্লামেন্টের প্রতিটি রাজনৈতিক ব্যক্তিবৃন্দ চান এই এপস্টিন ফাইল সবার সামনে আসুক। তারা জানতে চায় এখানে কার নাম রয়েছে, কারা এর সাথে জড়িত রয়েছেন। 19 ডিসেম্বর জাস্টিস ডিপার্টমেন্ট কয়েক হাজার ফাইল রিলিজ করেন। 23 ডিসেম্বর জাস্টিস ডিপার্টমেন্ট প্রায় 30,000 ডকুমেন্ট রিলিজ করেন, কিন্তু এ সকল ডকুমেন্ট অনেকটা ব্লার করা, যেখানে অনেক তথ্য লুকানোর চেষ্টা করা হচ্ছে, এটি এখানে স্পষ্ট। কিন্তু এখান থেকে যা বোঝা যাচ্ছিল, এখানে বিল ক্লিন্টনের বিষয়ে কম, ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বেশি লেখা ছিল। বারবার এখানে ঘুরে ফিরে ডোনাল্ড ট্রাম্পের নাম সামনে আসছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই বলছেন তিনি জেফরি এপস্টিনের প্লেনে কখনো উঠেন নাই, অথচ জেফরি এপস্টিন ফাইলে উঠে আসছে তিনি 8 বার তার প্লেনে উঠেছেন। এপস্টিন ফাইলে একজন রিপোর্টারকে একটি ইমেল দেওয়া হয়েছে, যে ইমেলে তুলে ধরা হয়েছে ট্রাম্প এসব মেয়েদের সম্পর্কে খুব ভালো করেই জানতেন। ভয়ঙ্কর তথ্য উঠে আসে এফবিআই কে একটি ফোন কলের মাধ্যমে। 2020 সালে নির্বাচনের পূর্বে একজন লেমোজি ড্রাইভার এফবিআই কে কল দিয়ে বলেন 1995 সালে তিনি যখন ট্রাম্পকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিলেন, ঠিক তখনই ট্রাম্প এপস্টিনের সাথে একটি ফোন করেছিলেন। ঠিক তখনই অপর প্রান্তে জেফরি জেফরি বলে কেউ চিৎকার করছেন, অর্থাৎ জেফরি এপস্টিন যে কাউকে অ্যাবিউজ করছেন তা ফোন কলের মাধ্যমে সম্পূর্ণ স্পষ্ট তিনি শুনতে পারছেন। এই ফোন কলে 4 বছর পর, অর্থাৎ 1999 সালে ড্রাইভার যখন কোনো অজ্ঞাত মহিলার সাথে এই বিষয়ে আলোচনা করছিলেন, তখন সেই মহিলা বলছিলেন ট্রাম্প এবং জেফরি এপস্টিন তাকে দর্শন করেছিল। এছাড়া এ ফাইলে একটি লেটার ছিল যা জে এপস্টিন নামে শনাক্ত করা হয়, যা লেখা হয় সেক্স অফেন্ডার লেরি নাসার কাছে। লেখা ছিল, আমাদের মধ্যে একটি জিনিস কমন, ইয়াং লেডিসের প্রতি আমরা আসক্ত। আমাদের প্রেসিডেন্টও ঠিক একই আমাদের মতো ইয়াং লেডিসের প্রতি আসক্ত। আর আমি এখন জেলে, সে এখন প্রেসিডেন্ট, লাইফ কত আনফেয়ার। 2019 সালে যখন এ লেটার লেখা হয়, তখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। অর্থাৎ এ লেটারে যে প্রেসিডেন্টের কথা উল্লেখ করা হয়েছে তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তা এখানে এটি স্পষ্ট। অবশ্যই ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট, যারা কিনা গভর্নমেন্টের মতো কথা বলা উচিত ছিল, তারা কথা বলছেন ডোনাল্ড ট্রাম্পের একজন পার্সোনাল লয়ারের মতো। তারা এ সকল লেটারকে ফেক বলছেন এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে সেক্স এলিগেশন আসছে তার সম্পূর্ণ আনট্রু বলছেন, অর্থাৎ সম্পূর্ণ মিথ্যা বলছেন। এই এপস্টিন ফাইল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দিনরাত যারা সভ্যতার গান আমাদেরকে শোনাচ্ছেন তারা বাস্তবে ঠিক কতটুকু সভ্য। তারা নিজেদের মধ্যে যে পশু পালন করছেন, সেই পশু আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সমাজের প্রতিটি মানুষকে ধ্বংস করে দিচ্ছে। আর তার জন্য দায়ী হচ্ছেন সমাজের সেই সভ্য মানুষেরা, যারা কিনা দিনরাত আমাদেরকে সভ্যতার গান শোনান। বাস্তবিকতে তারা এক একটা পশুর মতো। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করবো, কিন্তু এপস্টিন ফাইলে দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আপনাদের সাথে খুব শীঘ্রই। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।